সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আপনার সুস্বাস্থ্যের আজকের পর্বে। আজ আমরা আলাপ করব অ্যানেস্থেসিওলজি নিয়ে, মানে অজ্ঞান করা যাকে বোঝায়। আমন্ত্রণ জানিয়েছি এদেশের প্রখ্যাত অ্যানেস্থেসিওলজিস্ট প্রফেসর ডক্টর খন্দকার এজাজ আহমদকে। প্রফেসর এজাজ আহমদ বর্তমানে হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে প্রফেসর অফ অ্যানেস্থেসিওলজি হিসেবে কর্মরত। প্রফেসর এজাজ আহমদ, অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার তো কাজ রোগীকে অজ্ঞান করে বেড়ানো। অনেকেরই কিন্তু এই ব্যাপারটা নিয়ে জানার একটা আগ্রহ থাকে যে অ্যানেস্থেসিয়া কোন ধরনের অ্যানেস্থেসিয়া দিবে, কখন দিবে। কারণ সার্জনের কাছে যাচ্ছে একজন রোগী, তো নেপথ্যে আপনারা যারা থাকছেন তাদের সঙ্গে খুব একটা আপনাদের যোগাযোগ হয় না, তাই না? তো এই অ্যানেস্থেসিয়াটা কি আসলে? অ্যানেস্থেসিয়াটা ইন শর্ট যেটা বলতে হয় যে এটা একটা ঘুম পাড়ানো, সার্জনদের সুবিধা করার জন্য মাসেলগুলোকে রিল্যাক্স করে দেওয়া, অপারেশন চলাকালীন ব্যথামুক্ত রাখা। অজ্ঞান করলেই কিন্তু মানুষ ব্যথা পাবে না, এটা কিন্তু ঠিক নয়। আচ্ছা, সেই কারণে আমাদের কিছু অ্যানালজেসিক ইউজ করে তাকে ব্যথামুক্ত রাখা মানে ওই এবং অ্যানেস্থেসিয়ার সঙ্গেই অ্যানেস্থেসিয়ার সাথে এটা পার্ট অফ দ্য অ্যানেস্থেসিয়া, এবং অপারেশন শেষ হয়ে যাওয়ার পরে তাকে প্রপারলি ঘুম থেকে জাগিয়ে দেওয়া। কিন্তু শুধু অজ্ঞান করাই মানে অ্যানেস্থেসিয়া চেতনা লোপ করাই সবকিছু না। না। অ্যানেস্থেসিয়া শুধু ঘুম পাড়ানো বা অ্যানালজেসিয়া বা সাথে একটু মাসেল রিল্যাক্সেন্ট দিয়ে করা, এছাড়াও টাইপ অফ অ্যানেস্থেসিয়া আছে, যেমন লোকাল অ্যানেস্থেসিয়া, রিজিওনাল ব্লক আছে, কোমরে ইঞ্জেকশন দিয়ে স্পাইনাল অ্যানেস্থেসিয়া বলা হয়, অথবা ইপিডুরাল ডুরামেটারের বাইরে একটা ক্যাথেটার সেট করে দিয়ে অথবা সিঙ্গেল ডোজ দিয়ে ইপিডুরাল এগুলো আমি অ্যানেস্থেসিয়া আস্তে আস্তে দেওয়া পরে যায়। আপনাকে জানতে চাবো। তো একজন অ্যানেস্থেসিওলজিস্টের শুধুই কি কাজ অজ্ঞান করে বেড়ানো, না আরো কোনো নতুন নতুন এই যে চিকিৎসা বিজ্ঞানে যে মডার্ন অনেক ব্রেকথ্রু কনসেপ্টে এসেছে? অ্যানেস্থেসিওলজিকে শুধু যে রোগীকে অপারেশনের সময় অজ্ঞান করা তাই না, অজ্ঞান করার আগে একটা স্তর, অজ্ঞান অপারেশন চলাকালীন, যেটাকে আমরা পাওয়ার অপারেটিভ ম্যানেজমেন্ট বলি, অপারেশন চলাকালীন তার সেবা শুশ্রূষা, অপারেশনের আগে তাকে তৈরি করে নেওয়ার জন্য সেবা শুশ্রূষা, এবং অপারেশনের পরে রোগী জেগে যাওয়ার পরে 24 আওয়ার্স পর্যন্ত অ্যানেস্থেসিয়ার সুপারভিশনেই তাকে পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট অ্যানেস্থেসিয়াটাই দিতে হয়। আচ্ছা, তো মনে করেন একজন রোগীকে সার্জন ঠিক করলেন, অ্যানেস্থেসিয়া দিবেন, তখন অপারেশন করবেন অ্যানেস্থেসিয়া, তখন আপনাদেরকে কখন ডাকা হয়, কখন তার সঙ্গে কাউন্সেলিং করা বা আপনি সব কিছু চেক আপ করবেন কোন সময়টিতে? অ্যাকচুয়ালি 24 আওয়ার্স আগে কাউন্সেলিং করা উচিত। আমাদের এখানে অনেক সময় আমরা চেষ্টা করি, অনেক সময় সেটা সময়ের অভাবে বা ইয়ের জন্য পারা যায় না। তবে নিয়ম হচ্ছে প্রি অ্যানেস্থেটিক চেক আপ করা, রোগীর ইনভেস্টিগেশন, রোগীর হিস্ট্রি, রোগীর কোনো রকম প্রিভিয়াস হিস্ট্রিতে আগে অপারেশন হয়েছিল, তার কমপ্লিকেশন আছে কিনা, এগুলা নিয়ে রোগীকে একটু অ্যানেস্থেটিক ব্যাপারটা একটু ডিসকাস করে কাউন্সেলিং করে তাকে অ্যাসুরেন্স করা যে আপনার এই অবস্থাতে আপনার ইনশাল্লাহ কিছু হবে না, প্রপার ওয়েতে আপনাকে কোন অপারেশন জিনিসগুলোর করা উপর যাবে। বেশি স্ট্রেস দেন আপনারা? সিস্টেমগুলোর উপরে, স্পেশালি আমাদের হার্টের হৃদরোগ সিস্টেম, যেটা হার্টে কোনো সমস্যা আছে হার্টের কিনা? সমস্যা আছে কিনা, রেসপিরেটরি সিস্টেম মেইনলি উপরে, তারপরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আমাদেরকে কন্ট্রোল করতে হয়, মেটাবলিক সিস্টেমকে কন্ট্রোল করতে হয়, কিডনিকেও দেখতে হয়, কিডনি এক্সক্রিশন সিস্টেমটাকে, কারণ আমরা যে সমস্ত ড্রাইভ করি মোস্ট অফ দ্যাম এক্সক্রিট করা হয় কিডনির মাধ্যমে, সেই জন্য কিডনি সিস্টেমটাকেও দেখতে হয়। এগুলোর জন্য ইনভেস্টিগেশন করতে হয়, কিছু ব্লাডের এবং কিছু হিস্ট্রি। সেগুলো আপনারা দেখে তারপর একটা ওপিনিয়ন দিবেন যে না হিজ আমরা তখন অ্যানেস্থেসিয়ার ফিটটা ফিট। বলে দিই এবং রোগীর সাথে আলাপ করি যে টাইপ অফ অ্যানেস্থেসিয়া আমরা কীভাবে দেবো, যে এই রোগীটার সাইড কোথায় অপারেশন হচ্ছে। যদি এটা কোমরের নিচে অপারেশন হয় বা আম্বলিকাস নাভির নিচে হয় তাহলে এটা স্পাইনাল দিয়ে করা যায়, আর একটু উপরে যদি যায় তাহলে এটা ইপিডুরাল দিয়ে করা যায়। কিন্তু আবার রোগী যদি বলে যে আমি জেনারেল অ্যানেস্থেসিয়াটাকে প্রিফার করতেছি, তাকে কাউন্সেলিং করে বোঝাতে হবে যে আপনার জেনারেল অ্যানেস্থেসিয়া যদি রিস্ক থাকে তাহলে সেটাও বুঝে তাকে কনভিন্স করতে হবে, আর যদি রিস্ক না থাকে তাহলে জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া কোনো সমস্যা নেই, তাকে দেওয়া যাবে। মানে এই জিনিসগুলো অপারেশনের আগে তাকে কাউন্সিলে তাকে ব্রিফ করে বলে দিতে হয়। আপনি কি বলবেন যে সাধারণত কোন কোন ক্ষেত্রে জেনারেল অ্যানেস্থেসিয়া, কোন কোন ক্ষেত্রে যে মানে স্পাইনাল ব্লক এগুলো দেওয়া হয়? এগুলো কোনো মোস্টলি যে সমস্ত কেসগুলো ধরেন আমাদের ল্যাপারটমি উপরে হয় তাহলে ওগুলোকে জিয়ে দেওয়াই বেটার, বা কোনো রকম জিয়ের কোনো সমস্যা না থাকলে জিয়ে দেওয়াই উচিত বা জিয়ে দেওয়া বেটার। কিন্তু তার অর্থই না যে জিয়ে না দিলে অপারেশন করা যাবে না। ইপিডুরাল অ্যানেস্থেসিয়া দিয়ে লেভেলকে উপরে এনে আজকাল ল্যাপারটমি করা যায় উপরে। ইভেন আজকাল ওয়ার্ল্ডে তো হচ্ছে, আমাদের বাংলাদেশে কোনো কোনো সেন্টারে থোরাসিক ইপিডুরাল দিয়ে হার্টের অপারেশন, চেস্টের অপারেশন হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এই অনেক সময় শিশুদের তো অপারেশনের প্রয়োজন হয়, শিশুদের অ্যানেস্থেসিয়ার ব্যাপারটা কেমন?
শিশুদের তো সাধারণত আসলে ওরা তো একটু অপারেশনের পরিবেশ পরিস্থিতি, এখানে একটা কথা বলা ভালো, যে কোনো অপারেশনকে যে কোনো এইজের লোকই কিন্তু ভয় পায়, ভয় পায়। একটু টেনশন। অপারেশন মানে একটি সেই আতঙ্কের নাম। ক্ষেত্রে শিশুরা একটা অপরিচিত জায়গা, অপরিচিত লোক, অপারেশনের রুমের যে লাইট এবং আদার্স ইনস্ট্রুমেন্টের শিশু অনেক ভয় বেশি পেয়ে ভয় যাবে। পেয়ে যায়। সেই কারণে তাকে মানে কোঅপারেট করবেই না সার্জনকে। কোপারেট তো করবেই না, তাকে আগেই প্রি অপারেটিভ ওখান থেকে তাকে একটু ঘুম পাড়ায় নিয়ে এসে অ্যানেস্থেশিয়া, জেনারেল অ্যানেস্থেশিয়া টেবিলে দেওয়া উঠানো হবে। বেটার। জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে দেওয়াটাই বেটার। পেটের। কিছু 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 সেন্টারে বা আমরাও কিছু কিছু এতে করি, কর্ডাল অ্যানেস্থেশিয়া করি বা লোয়ার ব্লক দিয়ে করি, কিন্তু তার আগে পেশেন্টটাকে, বাচ্চাটাকে আমরা একটু ঘুম পাড়ায় নিই, আচ্ছা। যাতে থ্রু আউট দি অপারেশন সে ঘুমাইয়ে থাকে। কোনো ডিস্টার্ব না করে সার্জনকে। কোনো শুধু সার্জন না, সে নিজেও যাতে ডিস্টার্ব ফিল না Feel করে, না করে। আনডিউ। একটা আতঙ্ক যদি মনে শিশুবেলা একটা আতঙ্ক ঢোকে, সেটা কিন্তু অনেকদিন রয়ে যায়। তারপরে এটা একটা সাইকোলজিক্যাল ট্রমা তো যে কোনো বাচ্চার হয়, অবশ্যই। ভবিষ্যতে যখন সে আরেকটু বড় হয় তার ভিতরে ওটা থেকেই যায় যে ডাক্তার মানেই একটা ভীতিকর জিনিস। আপনার একটা মনে আছে খন্দকার এজাজ আহমদ, যে আমরা একটা থিয়েটার দেখেছিলাম বেলি রোডে, ওই যে মুনতাসির মামুনের বোধহয়, সেটা ছিল যে মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে ওটা হচ্ছে তারপরে সার্জন অপারেশন করবে। মুনতাজির ফ্যান্টাসি, সেটা 1700 বা 1800 দশকের আগে কিন্তু সেভাবেই অ্যানেস্থেশিয়া দেওয়া হতো, মাথায় বাড়ি দিয়ে। মাথায় এবং মাথায় ঠিক না, ঘাড়ের মধ্যে বাড়ি দিয়ে অজ্ঞান অজ্ঞান করে করে দিয়ে। অপারেশন করা হতো। পরবর্তী পর্যায়ে সেখান থেকে আইডিয়াটা মূলত আসে যে অজ্ঞান করলে রোগীকে অপারেশন করাতে হবে। প্রথম অ্যানেস্থেশিয়াটা শুরু হয় 1842 সনে, একজন ডেন্টিস্ট পেনসিলভেনিয়া, আমেরিকার পেনসিলভেনিয়াতে এটা উনি শুরু করেন জেনারেল অ্যানেস্থেশিয়াটা ইথার দিয়ে। তো আজকাল তো ইথার আউটডেটেড হয়ে গেছে, এখন মডার্ন অনেক সুন্দর সুন্দর ভ্যাপারাইজেশন, ভ্যাপার আসছে, অনেক সুন্দর সুন্দর লিকুইড আসছে, যেগুলো ভ্যাপারের মাধ্যমে রোগীকে অক্সিজেনের সাথে কম্বাইন করে দেওয়া হয়। সেফ অ্যানেস্থেশিয়া, এই সেফ অ্যানেস্থেশিয়াটা আসলে কি? আসলে সেফ অ্যানেস্থেশিয়া ডিপেন্ড করে পেশেন্টের সেফটি, যিনি অপারেশন করতেছেন তাকে রিল্যাক্স করে তার সেফটি, কারণ তাকে আমরা যদি অপারেশনের সময় মাসেলগুলোকে যদি কন্ট্রাক্ট করায় রাখি তাহলে খুব ভালো অপারেশন হবে না। আচ্ছা। সেই ক্ষেত্রে সার্জন সাফার করবে, সেই ক্ষেত্রে পেশেন্টও সাফার করবে, কারণ তখন তার পেইন এটা বাড়বে, সেই কারণে এটা হার্ট রেটটা বেড়ে যাবে। তো এই ধরনের পার অ্যাপারেটিভগুলো আমাদেরকে ম্যানেজ করতে হয়, এই জন্যই সেফ অ্যানেস্থেশিয়া এটাকে বলা হয়। এবং এরকম একটা স্টেজে রাখতে হবে, থার্ড স্টেজ অফ অ্যানেস্থেশিয়া, দ্যাট ইজ পেইনলেস, পেশেন্ট হিপনোটিক অ্যান্ড প্রপার মাসল রিল্যাক্সেশন। দিস থ্রি কম্বাইনেশন ইজ কল্ড এখন সার্জন অ্যানেস্থেশিয়া অপারেশন শুরু করলেন, অ্যানেস্থেশিওলজিস্ট তার শিওরে দাঁড়িয়ে আছে, তখন মানে সার্জন তো কাজ শেষ করে চলে গেলেন, প্রথমে আপনাদের কাজ শুরু হয়ে গেল অপারেশন আগে, শেষেও তো আপনাদের কাজ থাকছে। অ্যানেস্থেশিয়া অ্যাকচুয়ালি অপারেশন থিয়েটারে অ্যানেস্থেশিয়া যিনি কাজ করেন ইনি হচ্ছেন ইনচার্জ অফ দি অপারেশন থিয়েটার। সেই ও রোগীকে উনিও রিসিভ করেন, উনি রোগীটাকে আনার যে অ্যানেস্থেশিয়া দেওয়ার জন্য আইভি চ্যানেল ওপেন করা, মেডিসিনগুলোকে রেডি কথা করা, বলেন হিস্ট্রি কিছু। নিয়ে তাকে তো আগেই ব্রিফ করা হয়, পরবর্তী যে টেবিলেও একটু এনশিওর করা, অপারেশন শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু রোগীটাকে রিভার্স করে এনশিওর করা যে এই রোগী অপারেশন টেবিল থেকে নেমে পোস্ট অপারেটিভ কিংবা রিকভারির রুমে গেলে উনি সেফ। এখন অপারেশন করতে গিয়ে মনে করেন প্রেশার কমে গেল, প্রেশার বেড়ে গেল, এই ধরনের যে বিদেশের আমি ওটিতে দেখেছি, এরকম অত্যাধুনিক কি অবস্থা বাংলাদেশেও আছে মনে করেন? আমাদের দেশেও আছে, আমরা অনেক অপারেশনে প্রেশারকে কমাই, এমার্জেন্সি ফেস করা। আবার প্রেশারকে বাড়াতেও পারি আমরা। আমাদের দেশে এখন অনেক সুন্দর সুন্দর মেডিসিন পাওয়া যায়, যে সমস্ত মেডিসিন দিয়ে ব্লাড প্রেশার উঠানোও যায়, ব্লাড প্রেশার নামানোও যায়। আজকাল সে খুব একটা টেনশন করার মতো রিস্ক অনেক কমে গেছে আজকাল। রিস্ক অনেক কমে গেছে এবং মর্টালিটি মরবিডিটি অনেক কমে গেছে, বাংলাদেশেও অনেক কমে গেছে। প্রফেসর এজাজ আহমদ, আপনি কি অন্য একটি প্রসঙ্গে আমি একটু আসছি, এটা বিজয়ের মাস, আগস্ট মাস, মুক্তিযুদ্ধের আমরা সমাপ্তি ঘটেছিল এই 16ই ডিসেম্বর এসে। আপনি একজন মুক্তিযোদ্ধা চিকিৎসক, থ্যাংক ইউ। তো সেই 25 তারিখ থেকে শুরু করে একেবারে 25শে মার্চ থেকে শুরু করে আমরা বিজয় অর্জিত করলাম 16ই ডিসেম্বরে, অর্থাৎ এই মাসে। তো এই আসলে পুরো মুক্তিযুদ্ধটি কিন্তু একটা বীরত্বের গাথা, অনেকগুলো সংগ্রাম এই বীরত্ব গাথায় আছে। একটি ছোট্ট করে কি আমাদের একটু আপনার অভিজ্ঞতা একটু বলবেন মুক্তিযুদ্ধে? অ্যাকচুয়ালি দেখেন, পৃথিবীতে অনেক দেশই স্বাধীন হয়েছে, যুদ্ধ করে হাতে গোনা কয়েকটা দেশ স্বাধীন হয়েছে, তার ভিতরে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশে 30 লাখ মানুষ প্রাণের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে আত্মাহুতি দিয়েছে, তারা তাদের জীবনকে উৎসর্গ করেছে, রক্ত দিয়ে কেনা আজকের এই স্বাধীনতা। আমি খুব
নিজেকে খুব গর্বিত ফিল করি যখন ভাবি যে আমিও একজন বাংলাদেশের মুক্তিযোদ্ধা হিসাবে এদেশে একটু অবদান। এক ফোঁটা পানি যদি আপনি সাগরে ফেলে দেন সেই অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না, কিন্তু ওই ফোঁটার অস্তিত্ব আপনি না পেলেও ওটা রয়ে যাবে। ওটা রয়ে যাবে, ওটা ওখানে আছে। ঠিক তেমনিভাবে আমারও ভূমিকা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ছিল। আমি খুব প্রাউড ফিল করি যে আমি একজন মুক্তিযোদ্ধা। আমরা এই অল্প সময়ের মধ্যে অনেক আপনার বীরত্ব কথা শোনার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের সময় যেহেতু কম, তারপরে আমি আপনাকে সালাম জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি একজন মুক্তিযোদ্ধা চিকিৎসককে এই ডিসেম্বর মাসে পেয়ে। আপনাকে অনেক অনেক সালাম। তো আবার আগের আলোচনায় আমরা ফিরে আসছি, আপনার যে সাবজেক্ট অ্যানেস্থেশিয়া। এই যে এখন যে ক্রিকেট খেলা হয় বা বিভিন্ন খেলা হচ্ছে, স্পোর্টস মেডিসিন বলে একটা কথা আছে, সেখানেও তো অ্যানেস্থেশিওলজিস্টের একটা ভূমিকা আছে। সেখানে অ্যানেস্থেশিয়া যেটা করে, হঠাৎ করে যখন একটু পা ব্যথা হয়ে যায়, লোকাল একটা স্প্রে দেয়, লোকাল অ্যানেস্থেটিক, ওটা দিলে পরে টেম্পোরারি রিলিফ হয়ে যায়। অ্যানেস্থেশিয়া দেয় বেসিক্যালি, অ্যানেস্থেশিয়া খুব বেশি স্পোর্টস মেডিসিন এক্সপার্ট নন। শুধু ওই যেখানে ব্যথাটা পায় সেখানে একটা লিকুইড আছে, স্প্রে আছে, সেই স্প্রেটা দিলে পরে ওটাও একটা লোকাল অ্যানেস্থেশিয়া, এবং ওখানে লোকাল স্প্রে এটা কম্বাইন্ড থাকে, অ্যানালজেসিকও থাকে ব্যথামুক্ত হওয়ার জন্য, প্লাস এটা সারফেস অ্যানেস্থেশিয়া করার জন্য স্প্রে করা হয়। তো ওটা করলে পরে ব্যথাটা কমে যায়, কিন্তু ওটা টেম্পোরারি রিলিফ আসে। প্রফেসর এজাজ আহমদ, বেশ কয়েক বছর আগেও কিন্তু আইসিইউ এত সম্প্রসারিত ছিল না, ইন্টেনসিভ কেয়ার ইউনিট যেটা, এখন অনেক হাসপাতালে আইসিইউ হয়ে গেছে। এটার তো দায়িত্ব আপনারা থাকছেন, তাই না? অ্যাকচুয়ালি অ্যানেস্থেশিয়ার তিনটা জিনিসকে একজন অ্যানেস্থেটিস্ট কন্ট্রোল করে থাকেন। এক তো ওটির ভিতরে একটা রোগীকে অ্যানেস্থেশিয়া দেওয়া এবং তার ম্যানেজমেন্ট। দ্বিতীয় হচ্ছে আজকাল পৃথিবীতে বহু জায়গায় অ্যানেস্থেটিস্টরা আইসিইউর ইনচার্জ। এখানে একটু কথা বলতে চাই, আইসিইউ দুই টাইপের আইসিইউ আছে, একটা আছে ওপেন টাইপ, একটা হচ্ছে ক্লোজ টাইপ। ক্লোজ টাইপ যে আইসিইউটা আছে সেটাকে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বলে, ওটার জন্য একটা আলাদা সাবজেক্ট আছে, এটা ওনারাই দেখেন। আর ওপেন টাইপ আইসিইউ যেটা আছে সেটা অ্যানেস্থেটিস্টরা থাকেন, এবং অ্যানেস্থেটিস্ট ইনচার্জ থেকে যেই ডিপার্টমেন্টের লোকদেরকে ইনভলভ করা দরকার রোগীর ব্যাপারে, সেই সমস্ত রোগীদেরকে ইনভলভ করেন। যেমন যদি নিউরোফিজিশিয়ান বলেন, নিউরোফিজিশিয়ানকে কল দেন, কার্ডিওলজিস্ট লাগলে হার্টের কার্ডিওলজিস্টকে কল দেন, ওটাকে বলা হয় ওপেন আইসিইউ। তো ওপেন আইসিইউতের মধ্যে অ্যানেস্থেটিস্টদের একটা বিরাট রোল আছে। এবং আজকাল আরও একটা হচ্ছে সারা ওয়ার্ল্ডে অ্যানেস্থেটিস্টরা আজকাল পেইন ম্যানেজমেন্ট করেন। এটি আমি জানতে চাচ্ছিলাম, পেইন ম্যানেজমেন্ট করেন বিভিন্ন ক্রনিক পেইনগুলোকে আমাদের অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টের বিভিন্ন ঔষধের মাধ্যমে, বিভিন্ন ব্লকের মাধ্যমে আজকাল ট্রিটমেন্ট দিচ্ছে, এবং বেশ যথেষ্ট সাকসেসফুল। এটা একটা অ্যানেস্থেশিওলজির পার্ট অফ দ্য অ্যানেস্থেশিয়া। পেইন ম্যানেজমেন্ট, পেইন ম্যানেজমেন্ট ইজ পার্ট অফ দ্য অ্যানেস্থেশিয়া। আজকে বাংলাদেশেও অনেক পেইন ম্যানেজমেন্ট ক্লিনিক হয়ে গেছে, এটা আগে ছিল না। একজন এমফাইসিমা বা সিওপিডি রোগী অপারেশন লাগবেই, তখন আপনারা কি করবেন? অ্যাকচুয়ালি সিওপিডি রোগীকে আমরা দুভাগে ভাগ করে থাকি। মানে শ্বাসকষ্টে ভুগছে, শ্বাসকষ্ট, এটা কি ইমার্জেন্সি? ইমার্জেন্সি হলে এটাকে রিলেটিভ ইমার্জেন্সি, যে একদিন বা দুদিন রাখা যায়, দেরি করা যায়, আর বা দেরি করা যায় যদি একটু দেরি, অথবা ইলেকটিভ, যে এটা আরও 7 দিন 15 দিন 20 দিন পরে অপারেশন করে, সেই হিসাবে পেশেন্টকে ওভাবে ম্যানেজ করতে হয়। ইমার্জেন্সি যদি লাইফ থ্রেটেনিং হয়, সব কিছুর ঊর্ধ্বে তাকে অপারেশন শুরু করতে হবে, রিস্ক নিয়েও করতে হবে। সেই ক্ষেত্রে যেটা করতে হয়, রোগীর লোকদেরকে এবং রোগীর গার্জিয়ানদেরকে পুরো জিনিসটা ব্রিফ করে বলতে হয়, এবং পরবর্তী পর্যায়ে তার আইসিইউ ব্যাকআপ সাপোর্ট লাগতে পারে, কিংবা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের ব্যাকআপ সাপোর্টটা লাগতে পারে। এটা আগেই তাদেরকে প্রায় জানিয়ে দিতে হয়, এবং সেইভাবে এই সমস্ত রোগী অ্যানেস্থেশিয়া দেওয়া যায়। প্রচুর হচ্ছে ঢাকা শহরে, প্রচুর অ্যানেস্থেটিস্টরা কাজ করছে এবং ভালো কাজ করছে, পারফরমেন্স ভালো। একজন কিডনি মোটামুটিভাবে কিডনি ফেলিওর রোগী, আজকাল তো সিকেডি বলে, ক্রনিক কিডনি ডিজিজ, এমন রোগী অপারেশন লাগবেই, তখন কি করা যাবে? যদি কিডনির স্পেসিফিক্যালি কিডনির অপারেশন হয় সিকেডির রোগী, তাহলে এটা এপিডুরাল ব্লক দিয়ে করা যায়। আচ্ছা, এটা যদি স্টোমাকের হয় তাহলেও হাই এপিডুরাল দিয়ে বা থোরাসিক এপিডুরাল দিয়ে করা যায়। এছাড়াও একে কিন্তু জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়া যাবে না, এটা অ্যাবসলিউট ইন্ডিকেটেড, এটা কিন্তু ফেয়ার না। আজকাল এত সুন্দর সুন্দর মেডিসিন এবং সুন্দর সুন্দর টেকনিক আছে যা দিয়ে সিকেডি রোগীকে অ্যানেস্থেশিয়া করা যায়, জেনারেল অ্যানেস্থেশিয়াও করা যায়, রিজিওনালও করা যায়, তার কিডনির উপরে কোনো এফেক্টই আসে না। যতটুকু তার ডিপ্রাইভ আছে কিডনিতে, যতটুকু তার কিডনি ডিজিজ আছে ততটুকু থাকবে, এটা এক্সাজারেটেড করবে না অপারেশনের জন্য, এবং ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যাবে না, বেড়ে যাবে না। আর যদি বেড়ে যায়ও কোনো কারণে, অনেক সময় বেড়ে যেতে পারে, সার্জারি ইজ এ ট্রমার কারণে ক্রিয়েটিনিন বাড়ে,
সেই ক্ষেত্রে বাড়তে পারে। আজকাল ডায়ালাইসিসের ফ্যাসিলিটি আছে, আপনি ইমিডিয়েট পোস্ট অপারেটিভে যদি ইন্ডিকেশন থাকে dialysis করে ডায়ালাইসিস করা যেতে পারে। আর সিকিউরিটি রোগী সাধারণত ডায়ালাইসিসই থাকে মোস্ট অফ দ্য কেসেস, Dialysis তো তাহলে লাগেই। তাকে অপারেশনের আগে একটা ডায়ালাইসিস এবং অপারেশনের পরে একটা ডায়ালাইসিস দিলে সে তার পজিশন ইমপ্রুভ করে যায়। সার্জনদের সঙ্গে আপনাদের যে মানে একসঙ্গে কাজ করা টিম ওয়ার্ক, এটাতে আপনারা কেমন এনজয় করেন অপারেশন? Well, এটা তো আসলেই একটা টিম ওয়ার্ক। সার্জেনরা অ্যানেস্থেটিস্ট ছাড়া কাজ করতে পারবে না, আচ্ছা, আবার অ্যানেস্থেটিস্টরা সার্জেনদের ছাড়া চলতেও পারবে না। মানে এটা একটার সাথে teamwork-এর সম্পর্কে মতো। রিলেটেড, এটা একটা টিম ওয়ার্ক। শুধু তারা অ্যানেস্থেসিস্টকে যে হেল্প করে সিস্টার এবং অ্যানেস্থেসিস্ট বিদেশে আছে অ্যানেস্থেসিস্ট টেকনিশিয়ান, অ্যানেস্থেসিস্ট নার্স, আমাদের দেশে এই কনসেপ্টটা এখন এখনো আগে আসে নাই। সার্জেনের সাথে তার 2-3টা অ্যাসিস্ট্যান্ট থাকে, সেই অ্যাসিস্ট্যান্টরাও এই টিমেরই একটা অংশ, তাদেরকেও তারাও এটা আমরা একটা অংশ হিসেবে কাজ করে। প্রফেসর খন্দকার জাস্ট আমরা কোন অবস্থায় আছি এখন বিদেশের সঙ্গে যদি তুলনা করি? অ্যাকচুয়ালি অ্যানেস্থেসিয়ার টেকনিকের ব্যাপারে বিদেশের সাথে আমাদের সেরকম মৌলিক কোনো ডিফারেন্স এখন আর নাই। যে দুটো জিনিসের ডেফিসিট আছে, ইনস্ট্রুমেন্টাল একটু ডেফিসিট আছে, স্পেশালি মনিটরিং, ইনভেসিভ মনিটরিং সিস্টেম কতগুলো আছে যেগুলো আমাদের দেশে এখনও কার্ডিয়াক সেন্টারগুলো ছাড়া জেনারেল সেন্টারে আসেনি, আচ্ছা, একটু এক্সপেন্সিভ বিধায়। আর দ্বিতীয়, লেটেস্ট কতগুলো ড্রাগ আছে বা ভ্যাপারাইজার আছে যেগুলো আমাদের দেশে এখন এক্সপেন্সিভের কারণে ইম্পোর্ট হচ্ছে না বা আসছে না। আদারওয়াইজ টেকনিক্যালি আমরা বা মেধার দিক থেকে একই মানের আমরা আছি। কোনো অংশে ওনাদের থেকে কম নেই, বরং আমরা আমাদের মতো সীমিত সংখ্যক দাঁড়িয়ে কাজ করা খুব ডিফিকাল্ট। প্রফেসর খন্দকার এজাজ আহমদ অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন, তারপরও এগুলো অ্যানেস্থেশিয়ার কথা শুনিয়েছেন, মুক্তিযোদ্ধা হিসেবেও আপনি এসেছেন, আপনাকে আমরা পেয়েছি আজকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর ইকবাল। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে প্রায় শেষ প্রান্তে এসে গেছি। বিজয় মাসের এই মুহূর্তে আবারও স্মরণ করছি সেই লাখো শহীদদের প্রতি, অজস্র মা বোন যারা ইজ্জত হারিয়েছেন, সম্মান হারিয়েছেন, তাদের প্রতি। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।